বিহার আর অন্ধ্রপ্রদেশ, এখন এই দুইজন যদি বলে বসে যে বিজেপি তো নরেন্দ্র মোদী তো অনেকদিন প্রধানমন্ত্রিত্ব করছে, তো জোটের এই হিসেবে আমরা এখন প্রধানমন্ত্রী আমাদেরকে করা হোক, তখন কি দাঁড়াবে? ডক্টর ইউনূস বলেন আমি 437 কোটি টাকা দিয়ে দিব। যে সবচেয়ে কম পেয়েছে সেও প্রায় 1-1.5 কোটি টাকা পেয়েছে। একটা ড্রাইভার সেও 1-1.5 কোটি টাকা পেয়ে গেছে। সবাই হ্যাপি, খালি সরকার আনহ্যাপি, দুদক আনহ্যাপি। মানে টাকা দিয়ে দিল কেন? টাকা না দিলে তো ওনাকে আটকে দিতে পারতাম। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার আরেক প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল, আজকের আলোচনার একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভারতের নির্বাচন। যদিও আরেকটা দেশের নির্বাচন, এটি নিয়ে আমাদের মাথা ব্যথা হওয়ার কথা না, কিন্তু নানান কারণে মাথা ব্যথা হওয়ার যথেষ্ট কারণ আছে। কেননা এই পরিবর্তনটা আমাদের রাজনীতি, আমাদের অনেক কিছুতেই একটা প্রভাব পড়বে। আপনি সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে, এই ইলেকশনটাকে কিভাবে দেখছেন? না, এই নির্বাচন যেটা হয়েছে, এই নির্বাচনটা মনে করেন বিজেপি মানে অথবা তাদের যে যারা শরিক, তাদের জন্য হয়তো একটা খুবই বড় ধরনের একটা আঘাত। তারা চিন্তাও করেনি এরকম যে একটা হবে, কিন্তু তারা শুরুতে চিন্তা করেনি। কিন্তু নির্বাচন শুরু হওয়ার পর তাদের বিভিন্ন কর্মকাণ্ডের যে রিয়েকশন খোদ ভারতেই হয়েছে, সেখান থেকে তারা বুঝতে পেরেছে তাদের জন্য একটা খুব ভালো ফল আনবে না। আনবে না এই কারণে দুটো জিনিস এখানে আপনাকে মাথায় রাখতে হবে। একটা হলো আপনার ধর্মীয় চেতনার কথা বলে মানুষের অভাব, মানুষের কষ্ট, এটাকে আসলে দূর করা যায় না। এটা হলো একদম বেসিক পয়েন্ট। ভারতের এখন মূল সমস্যা হলো দ্রব্যমূল্য, মূল সমস্যা হলো বেকারত্ব। আপনি রাম মন্দির দিয়ে বেকারত্ব দূর করতে পারবেন না, রাম মন্দির দিয়ে মানুষের পেটও ভরবে না। এবং এই জন্য দেখবেন অযোধ্যায় যেখানে রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে, হ্যাঁ। সেই আসনেই কিন্তু বিজেপি হেরেছে। হুম। তো এটা হলো মূল কথা। ওই হুজুগটা এবার আর খায় নাই, কারণ মানুষ বুঝেছে নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছে সেই স্বপ্ন আসলে ফলদায়ক নয়, হুম। বাস্তবতা অন্য জিনিস। হুম। এই একই বিষয় কিন্তু আমাদের দেশের জন্য প্রযোজ্য। আপনি যদি দেশে থাকতে চান তাহলে ওই চেতনার ট্যাবলেট খাওয়ার লাভ নেই খুব বেশি দিন। আপনাকে কাজ করতে হবে ভাই। মানুষের অভাবকে দিয়ে অভাবের দিকে নজর দিতে হবে, মানুষের কষ্টের দিকে নজর দিতে হবে, সাধারণ মানুষের চাহিদার দিকে নজর দিতে হবে। যদি না দিতে পারেন, ভোট হলে তো আপনি যাবেনই, ভোট ছাড়াও আপনি যাবেন। কারণ মানুষকে আপনি সব সময় দমন করে রাখতে পারবেন না। ইন্ডিয়া থেকে চেষ্টা করা হয় নাই? বড় হুম। বড় হুম। ইন্ডিয়ান মুখ্যমন্ত্রীকে জেলে নিয়ে গেছে, লাভটা কি হ্যাঁ। হয়েছে? লাভ তো কিছু হয় নাই। কাজেই এটার আমি মনে করি এটা ভালো হয়েছে, এটা গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। এবং ব্যক্তিতন্ত্র যে জিনিসটা, তার জন্য ক্ষতি হয়েছে। এই যে ব্যক্তির উপর নির্ভরশীলতা, হুম। এর জন্য এই যে মানসিকতা, এর জন্য ক্ষতিকর হয়েছে। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিজেপি জিতেও তার হতাশা, আর কংগ্রেস হেরেও তারা উজ্জীবিত। মানে এটা একটা অদ্ভুত বিষয় মনে হয় না আপনার? না, অদ্ভুত এই কারণে, বিজেপি হতাশার কারণে বিজেপি তো নিজের উপর নির্ভর করে ক্ষমতায় যেতে পারছে না। হুম। ধরেন তারা পেয়েছে 240টা, হ্যাঁ। আর বাদ বাকি 46টা হলো তার শরিকরা। এই হ্যাঁ। শরিকদের মধ্যে অন্ধ্রপ্রদেশে যে আছে চন্দ্রবাবু নাইডু, উনি হয়েছে 16টা। হ্যাঁ। এখন নাইডু সাহেব যদি বলে আমি বিজেপির সঙ্গে নাই, তাহলে তো 286 থেকে 16টা বাদ হয়। বাদ হলে হয় 270টা, ক্ষমতা থেকে তো বিজেপি পড়ে যায়। এই যে বিজেপি যদি এককভাবে ক্ষমতা না থাকে, তাহলে তারা হুম। তারা অনেক আইনই পাশ করতে পারবে না হুম। এদের বিরোধিতার কারণে। কাজে এটা আর কংগ্রেসের ব্যাপারটা হলো যে কংগ্রেস সবসময় বিজেপির উপর এক ধরনের চাপ প্রয়োগ করতে পারবে। কংগ্রেস, ইন্ডিয়ান নিয়ম হলো কি, ইন্ডিয়ার একটা নিয়ম আছে যে যদি হুম। জাতীয় সংসদে 55টা আসনের চেয়ে কম আসন থাকে, তাহলে হুম। আপনি বিরোধী দল হিসেবে স্বীকৃতি পাবেন না। এই যে হ্যাঁ। কংগ্রেস তো গত সংসদে বিরোধী দল হিসেবে স্বীকৃতি পায় নাই, হ্যাঁ। এইবার হ্যাঁ। পাইছে তার 99টা, এবার তারা পাবে। এটারও একটা প্রভাব আছে। আচ্ছা। সব মিলিয়ে না, একটা একটা বিষয় হলো যে এখন তো বিজেপির যে দুই শরিক, এই যে অন্ধ্রপ্রদেশ আর তামিলনাড়ু সম্ভবত, তাই তো? না, বিজেপির শরিক তো অনেকগুলো, না, বিজেপির শরিক মেইন কিন্তু অনেক। মেইন মেইন একটা দুইটা, হলো বিহারে, একটা বিহারে এবং একটা সরি, অন্ধ্রপ্রদেশে। বিহার আর অন্ধ্রপ্রদেশ। এখন এই দুইজন যদি কোনো, ওরা যদি বলে বসে যে বিজেপি তো নরেন্দ্র মোদী তো অনেকদিন প্রধানমন্ত্রিত্ব করছে, তো
জোটের এই হিসেবে আমরা এখন প্রধানমন্ত্রী আমাদেরকে করা হোক, তখন কি দাঁড়াবে? দুইজনকে বলতে হবে না, যদি চন্দ্রবাবু নাইডুই বলে যে আমার এটা না দিলে হবে না, হ্যাঁ, কিছুই করার নাকি, মানতে হবে, না মানলে খবর আছে। হ্যাঁ, এবং এমনকি আমি তো ধারণা করি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চন্দ্রবাবু নাইডু চাই বুঝতে পারে যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের দলকে দিতে হবে, আর স্বরাষ্ট্র বিজেপি থেকে মন্ত্রণালয় চাইতে বিভাগ পারে। হয়ে গেল। এবং বিহারে যে আছে নীতিশ কুমার, উনিও যে বলতে নীতিশ পারে আমার দল থেকে স্পিকার বানাইতে হবে, অনেক কিছু চর্চা যাবে এবং অনেক অনেক। কিছু তার বিজেপিকে কষ্ট হলেও মানতে হবে। আর মানে এই দুইজনের অতীত ইতিহাস হলো যে এরা বিভিন্ন সময় জোট থেকেও বের হয়ে গেছে। যদি এরকম বের হয়ে যায় তাহলে তো আহ মানে সরকারেরই পতন ঘটবে। ঘটবে, ঘটবে। কংগ্রেস এটারই অপেক্ষা আছে, কংগ্রেস কিন্তু ক্ষমতায় যে এখন যেতে চাইবে না, হ্যাঁ, 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 কংগ্রেস যাবে না। হুম, হুম, হুম। তার মানে কি এখন কিন্তু একটা একটু ব্যালেন্স হলো, আবার অন্যদিকে বলা যায় একটু অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি হলো সরকারের। হলেও এটা গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। ভালো হয়েছে, হ্যাঁ, রাইট। গণতন্ত্রের জন্য। হুম, হুম। আচ্ছা, আর একটা বিষয়, পশ্চিমবঙ্গে আপনিও কিন্তু বলছিলেন যে আপনার যে যোগাযোগ আছে তাতে এই বুথ ফেরত জরিপ বা হিসাবে মিলছে না, অনেক ভালো করবে। এবং আম, আপনার মমতা কিন্তু খুব কনফিডেন্টলি বলতেছিল যে এটা অসম্ভব, অসম্ভব, 3বার সে উচ্চারণ করছে যে এটা হইতেই পারে না, পারে না, পারে না, পারে না। তো হ্যাঁ, মানে এরকম বুথ ফেরত জরিপের এইরকম দশা হলো কেন, এটা যেখানে এটা আর আপনিও কিছু না। এটা এটা কিন্তু, তারা 10-12টা। হ্যাঁ, এটা কিন্তু আমাদের গত পর্বে কিন্তু আমি বলছি যে রাইট, বিজেপি মানে 9টার থেকে 11টা পাবে, বলছি কিন্তু আপনাকে আমি, ওরা পাইছিল 12টা। তো 12টা, রাইট। এখন বুথ ফেরত দেখানো হয়েছে যে বিজেপি পাবে 31টা। 32টা, হ্যাঁ। এখন প্রশ্ন এটা হয়েছে কেন আমি বলি আপনাকে, মিডিয়া বিক্রি হয়ে গেছে। মিডিয়া, হ্যাঁ, আমাদের মিডিয়া যেরকম হয়, যে আমাদের দেশে অনেক মিডিয়া আছে, যেমন আমি আপনাকে একটা উদাহরণ দেবো। ধরেন এক জায়গায় ইলেকশনের সরকার পক্ষের একদমই খারাপ অবস্থা, পিটিভি যদি নিউজ করে অথবা বাসর যদি নিউজ করে, বাসর সাহেব পিটিভি কি করবে? এরকমই হয়েছিল আর কি ঘটনা ওখানেও, ওখানেও তাই হয়েছিল। না এটা যাক, সামগ্রিকভাবে আপনি যদি মনে করেন যে অন্তত ভারতের এই যে গণতন্ত্রের চর্চা বা নির্বাচনের এটা একটা ভালো দৃষ্টান্ত হলো, যেখানে বাংলাদেশের নির্বাচন নিয়ে বিতর্ক, পাকিস্তানের বিতর্ক, সেখানে ভারতে গণতান্ত্রিক ভাবে নির্বাচন হবার মধ্যে দিয়ে যে রেজাল্টটা, ফলাফল, সেটার একটা ভালো ইতিবাচক দিক আপনি মনে করছেন? জি, আমি তাই মনে করি, আমি তাই মনে করি এরকম। এটা গণতন্ত্রের জন্য ভালো হয়েছে। এবং আরেকটা জিনিস প্রমাণ হয়েছে, যেটা হলো খুব ইন্টারেস্টিং। আমরা এই নির্বাচনের আগে কিন্তু ভারতের রাজনৈতিক দলগুলো, বিরোধী রাজনৈতিক দলগুলো ইভিএম এবং নির্বাচন কমিশন নিয়ে নানা ধরনের সন্দেহের কথা কিন্তু বলেছে, হুম, কিন্তু সেটা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। দেখা গেছে ভোটটা জেনুইনই হয়েছে। আবার এটা থেকে কিন্তু আমাদের দেশের কথা আপনি চিন্তা করলে হবে না, হবে না কেন, তো আমি বলি আপনাকে মূল কারণটা কি। মূল কারণটা হলো যে এটা ঠিক যে ওদের এখানে ইলেকশন কমিশন মোদী গভর্নমেন্ট গঠন করেছে, কিন্তু ইন্ডিয়া অনেক বড় দেশ, তো বিভিন্ন রাজ্যেও তাদের কিন্তু নিজস্ব একটা নিয়ন্ত্রণ থাকে, রাজ্য হুম, পুলিশেরও নিয়ন্ত্রণ থাকে এবং ওই হ্যাঁ, রাজ্যের লোকজনেরও নিয়ন্ত্রণ থাকে। এখন নির্বাচন কমিশনের যারা লোকজন, বিভিন্ন রাজ্যের যারা, তারা তো ওই রাজ্যেরই অধিবাসী। হুম, কাজেই এইগুলি সবসময় কেন্দ্র নিয়ন্ত্রণ করতে পারে না। আর তাছাড়াও আরেকটা জিনিস হলো, ভারতের আমলাতন্ত্রের কিন্তু দীর্ঘ ইতিহাস। ভারতের আমলাতন্ত্র কিন্তু আমাদের মতো এরকম হাইব্রিড আমলাতন্ত্র না, ভারতের আমলাতন্ত্রের দীর্ঘ ইতিহাস আছে কিন্তু। এবং এটা বিভিন্ন রাজ্যের সব আঞ্চলিক যে আমলাতন্ত্রগুলো, সেগুলো খুবই স্ট্রং। যে কারণে ওদের হয়তো নির্দেশনা ছিল, কিন্তু সেই নির্দেশনা শেষ পর্যন্ত কার্যকরী হয় নাই। কিছুটা কিন্তু হয়েছে, একদম যে হয় না আমি তা বলবো না, কিছু তো অবশ্যই হয়েছে, কিন্তু তাতে টোটাল রেজাল্টের মধ্যে খুব বেশি একটা হেরফের হয় নাই। এটা হলো আমার ধারণা আর কি। এটার প্রভাব কি আপনার পাকিস্তান, বাংলাদেশে কি মানে কেমনটা পড়তে পারে? মানে তার মানে এখানেও একটা ভারত মানে একটা দাবি উঠতে পারে যে ভারতের মতন একটা নির্বাচন, ফ্রি ফেয়ার নির্বাচন হোক, এরকম। এই সমস্ত দাবি আসলে পাকিস্তানের নির্বাচন কমিশন তো অনেকটা, আমি মনে করি আমাদের চেয়ে বেটার, ভারতের মতো হয়তো বা না,
কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন কিন্তু আমাদের চেয়ে আমি মনে করি বেটার। এবং বাংলাদেশে দাবি কে উঠাবে? সাধারণ মানুষ উঠাবে, অথবা ধরুন বিরোধী রাজনৈতিক দল উঠাবে। আমাদের বিরোধী রাজনৈতিক দলের মেরুদণ্ড অতটা শক্ত নয় যতটা ভারতের কংগ্রেসের আছে। যেমন দেখেন, আপনি একটা কথা ভাবেন, ভারতের কংগ্রেস কিন্তু একদম ধ্বংসস্তূপ থেকে উঠে এসেছে। তাদেরকে যেমন গতবার দেখেন আপনি, গতবার উত্তরপ্রদেশে, যেটা নিয়ে ওদের সবচেয়ে বড় প্রদেশ, যেটা উত্তরপ্রদেশে, ওরা মতো 2টা আসন পেয়েছিল ভারত কংগ্রেস। এবং সেখানে ওদের যে সমাজবাদী পার্টি, যেটা অখিলেশ যাদবের, তারাও মাত্র বোধ 3টা না 4টা আসন পেয়েছেন। এবারে অখিলেশ যাদব এবং কংগ্রেস দুইটা মিলে পেয়েছে 42টা আসন, মানে সংখ্যাগরিষ্ঠ তো ওরাই পেয়েছে। এখানে কিন্তু এই এমনকি উত্তরপ্রদেশের একটা আসনে এর আগের বার 2014-তে কিন্তু রাহুল গান্ধী হেরেছিল রায়বেরিতে। রায়বেরি না, ওদের আরেকটা আসন যে ওখানে হারছিল স্মৃতি ইরানির কাছে। হ্যাঁ, হ্যাঁ, এখন আমিথিতে সে স্মৃতি ইরানির কাছে হারছিল, এবং স্মৃতি ইরানি কিন্তু এবার হেরে গেছে। এই যে বিষয়গুলো, কিন্তু তারপরেও কিন্তু ওরা কিন্তু ওই জায়গাগুলো ছাড়ে নাই, আবার ওইখানেই ছিল। এইবার রাহুল গান্ধী যে 2টা আসনে দাঁড়াইছে, দুটাই কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে। এই বিষয়গুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যে ওরা মানে পিছু টান দেয় না। কিন্তু সেটা কি আমাদের এখানে আছে? আপনি ভাবেন, এত বড় একটা আন্দোলন হলো 28 তারিখে, 28শে অক্টোবর আন্দোলন, অথবা তার আগের আন্দোলন, 28শে অক্টোবর তো একটা ধারাবাহিক একটা ইয়ের ফসল ছিল। কিন্তু 28শে অক্টোবরে এক ধাক্কায় মনে হলো সবাই যেন লুকিয়ে পড়লো গর্তের মধ্যে। কিন্তু এটাও তুলনা করা যাবে না এই কারণে, ভারতে যেমন পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থা কিন্তু এক চেটিয়া হয়নি, কিন্তু বাংলাদেশের বাস্তবতা তো ভিন্ন। হ্যাঁ, এখানে বলতে পারেন ওদের বিচার ব্যবস্থাটা তুলনামূলকভাবে আমাদের চেয়ে এখনো আমি মনে করি অনেক স্বাধীন আছে। আমাদের এখানে আবার অতটা নির্ভর করা যায় না বোধহয়। যেমন কেজরিওয়াল দেখেন, সে কিন্তু বের হয়ে এসে ঠিকই নির্বাচনী প্রচারণা করে আবার সে কারাগারে ঢুকলো, অন্তত এইটুকু করতে পারলো, তাই না? রাইট, এটা ঠিক বলছেন। তো সেই কারণে মানে কিছু কিছু ক্ষেত্রে মেলানো যাবে, কিন্তু পুরোটা মেলানো যাবে না। কেননা পাকিস্তানেও দেখেন তাদের বিচার ব্যবস্থা যথেষ্ট স্বাধীন। তারা বললো পাকিস্তানি ইন্টেলিজেন্স এসে আমাদেরকে নির্দেশ দেয়, প্রেসিডেন্টের কাছে মানে তারা করলো, প্রোটেস্ট করলো বিচারপতিরা একযোগে এসে। তো পাকিস্তানও বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থাটা তুলনামূলকভাবে স্ট্রং, কিন্তু আমাদেরটা যদি এইসব হিসাব করেন পাকিস্তান ইন্ডিয়া, সেই তুলনায় কিন্তু অতটা শক্তিশালী বলে আমার কাছে মনে হয় না। আপনার আপনার কি মনে হয়? না, আমাদের বিচার বিভাগে একটু দুর্বলতা আছে, এটা অনেকটাই দুর্বলতা আছে। যেমন আমাদের নিম্ন বিচারে, যে মানে নিম্ন আদালত যেটা, তার উপর তো মনে করেন পলিটিক্যালি তো আস্থা রাখা যায় না। আমাদের পলিটিক্যাল পার্টির লিডারদের যদি জিজ্ঞাসা করেন, যে যারা নাকি বিরোধী দলীয় নেতা যারা আছে, তারা কেউ তো নিম্ন আদালতের উপর আস্থা রাখতে চায় না, আস্থা রাখতে পারেও না, তাই না? সেই বিবেচনা করলে পরে আমাদের এখানে একটু ঝামেলা আছে। ওখানে সঙ্গে একটু তুলনা করা যায় না আসলে। পাকিস্তানেও একটা মাত্রা পর্যন্ত হয়তো স্বাধীনতা আছে, কিন্তু আমাদের এখানে অতটা আছে বলে আমার কাছে মনে হয় না। তাহলে যাক, তবুও এটা অন্তত এই অঞ্চলের একটা জন্য ভালো হলো। ভারতের এই নির্বাচনের ফলাফলটা যদি একচেটিয়া হয়ে যেত, তাহলে এটা মানে একটা ভিন্ন মাত্রা নিত, গণতন্ত্র আরো সংকুচিত হতো, গণমাধ্যমের স্বাধীনতা খর্ব হতো, যেটার প্রভাবটা আবার অন্যান্য যে সমস্ত ফ্যাসিজম যে সমস্ত দেশে ডেভেলপ করতেছে তারা এটাকে আবার ক্যাপচার করতো বা অনুসরণ করতো। সেই অর্থে একটা ভালো জিনিস, অন্তত বিরোধী দল সেখানে অ্যাক্টিভ হওয়া মানে হচ্ছে একটু গণতন্ত্র হলো। তো ভালো, আমার ধারণা যে সব মিলে ভারতের এই পরিবর্তনটা মানে একটা দরকার ছিল, সেটা আমার মনে হয় যে এটা হয়েছে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গ আমরা আলাপ করি, আপনার একটা ছোট মতামত নিই। যেমন আজকে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আসছে, সেটা হলো ডক্টর ইউনূস প্রসঙ্গে কিন্তু একটা যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিছে, এক ধরনের সতর্ক, যে শ্রম ও দুর্নীতি বিরোধী আইনের অপব্যবহারে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হইতে পারে। এই যে ইউনূস বলছে যে আমি লোহার খাঁচায় আসছি, অর্থাৎ আমার একদম শেষ প্রান্তে চলে আসছি, এরকম একটা তার হতাশা দুঃখের কথা বলছে। সেটা কিন্তু আহ মানে যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করতেছে। আপনার কাছে কি মনে হয়, এটা কি বলবেন? ডক্টর ইউনূসকে নিয়ে যা করা হচ্ছে এই মুহূর্তে, আমাদের প্রশাসন বলেন, আমাদের আপনার দুদক বলেন,
এবং আমাদের বিচার বিভাগ বলেন, সব মিলিয়ে, এবং যে সরকার বলেন, সব মিলিয়ে ডক্টর ইউনূসকে নিয়ে যা হচ্ছে সেটা আমার জন্য খুব একটা সুখকর না। আমি এতে খুব যে একটা আরাম পাচ্ছি সেটা বলার কোনো সুযোগ নেই। এই ঘটনায় আমি ব্যক্তিগতভাবে খুবই মর্মাহত। আমি ইউনূস সাহেবের মামলাটা মোটামুটি জানি। ইউনূস সাহেবের বিরুদ্ধে সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে আর কি, যে উনাকে, উনি ওই যে আপনার এই 26 কোটি 20 লাখ টাকা নাকি 24 কোটি 20 লাখ টাকা, কি একটা ফিগার আছে, এই টাকাটা উনি মানি লন্ডারিং করেছেন না কি করেছেন, এই যে বলা হচ্ছে, এই মামলাটা আমি জানি। আপনি কি জানেন ঘটনাটা আসলে কি? আমি আপনাকে, যদি আপনি একটু সময় দেন, আপনি আপনাকে একটু ডিটেল জিনিসটা একটু খুলে বলি। হ্যাঁ, বলুন তো। আচ্ছা, ব্যাপারটা হলো কি, ডক্টর ইউনূসের যে গ্রামীণ টেলিকম আছে, হুম। সেই গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে সরকারের অভিযোগ হলো, অভিযোগটা যে সরকার না, সরকার তুলেছিল এবং সেটা একটা মামলা হয়েছিল। এবং গ্রামীণ টেলিকমে যারা কর্মচারী শ্রেণী আছেন, কর্মচারী ইউনিয়ন যারা আছে, শ্রমিক কর্মচারী যারা আছে, তারা একটা মামলা করেছে। সে মামলাটা হলো, বাংলাদেশে একটা নিয়ম আছে। নিয়মটা হলো, যদি কোনো কলকারখানা থাকে, প্রতিষ্ঠান থাকে, তাদের যে মুনাফা হবে বাৎসরিক, সেই মুনাফার 5% শ্রমিকদের মধ্যে ভাগ করে দিতে হবে। এটার কাগজে কলমে আইন আছে। আপনি নিজের জীবনে অনেক জায়গায় চাকরি করছেন, নিশ্চয়ই সেই মুনাফা হয়। যে কেউ চাকরি করেন, মুনাফা তো হয়। সেই মুনাফার 5% শ্রমিক কর্মচারীকে দেওয়ার কথা। গ্রামীণ টেলিকম হলো গিয়ে, গ্রামীণ ফোন যেটা আছে, সেই গ্রামীণ ফোনের 34%-এর মালিক। তার মানে গ্রামীণ ফোন যে প্রফিটটা করে, তার 34% অটোমেটিক গ্রামীণ টেলিকম পেয়ে যায়। এটা আচ্ছা। কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট। হুম। তো এই অ্যামাউন্টের 5% কেন দেওয়া হচ্ছে না শ্রমিক কর্মচারীকে, এই হলো মামলা। তো ডক্টর ইউনূসের বক্তব্য ছিল, এটা যেহেতু উনি একটা, মানে এখানকার প্রফিট দিয়ে ব্যক্তিগত কোনো কাজে লাগান না, উনি আরেকটা অলাভজনক প্রক্রিয়া লাগান, অলাভজনক প্রজেক্টে লাগান। অতএব উনি বলেছিলেন যে এটা যে দিতে হবে, এটা আমার জানা ছিল না। আমার উকিল আমাকে বলেছিল, যেহেতু এটা ওই ধরনের ব্যবসায়িক প্রতিষ্ঠান না, আপনাকে না দিলেও চলবে। তো হুম। উনি তখন দেন নাই। যখন কোর্টে গেল, কোর্ট বলল না, আপনাকে দিতে হবে। তখন উনি বললেন, যদি দিতে হয় তাহলে আমি এটাকে মামলা করব না, আমি একটা আন্ডারস্ট্যান্ডিং করবো। তখন দুই পক্ষের উকিলকে বললো যে আপনারা কত পান বলেন, আমি টাকাটা দিয়ে দেই। তো ওই শ্রমিকদের পক্ষের উকিল এবং দুই পক্ষের উকিল মিলে বসে হিসাব করে দেখলো, 5% হয় 437 কোটি টাকা। হুম। ডক্টর ইউনূস বলেন, আমি 437 কোটি টাকা দিয়ে দিব। এবং ওনারা বসলেন, দুই পক্ষ বসে আলোচনা করে দিয়ে দিবেন। এখন টাকাটা যদি দিবেন, টাকাটা দিবেন কাকে? টাকাটা কি কারো হাতে দিবেন? তা তো দিতে পারবেন না, এটা ব্যাংকে দিতে হবে। তিনি বললেন যে ঠিক আছে, আপনি বলেন কোন অ্যাকাউন্টে আমি চেক দিব। আমি আপনাকে সংক্ষেপে বলতেছি। তো তখন শ্রমিকদের কোনো অ্যাকাউন্ট ছিল না। তারাও তো ভাবেনি যে টাকাটা এখানে পেয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট ছিল না। তারা বললো যে অ্যাকাউন্টের নাম্বারের ঘরটা খালি রেখে আপনারা আমাকে টাকাটা দিয়ে দেন, চেকটা দিয়ে দেন, আমরা ওইখানে অ্যাকাউন্ট কালকে করে ওই অ্যাকাউন্টে জমা দিব। তো ওই চুক্তির মধ্যে অ্যাকাউন্টের ঘরটা ফাঁকা রেখে ওনারা দিয়ে দিচ্ছে। তো ধরা যাক আগের দিন, ধরা যাক আপনার, আজকে কয় তারিখ? আজকে ধরেন আপনার 5 তারিখ ধরেন আজকে। তো 5 তারিখে চুক্তিটা হয়েছে, ওরা 6 তারিখে অ্যাকাউন্টটা করেছে। 6 তারিখের অ্যাকাউন্টে 5 তারিখে চুক্তির টাকা জমা দিছে। এখন এখানে অনিয়মটা কোথায় হয়েছে? যে তুমি যখন 6 তারিখে অ্যাকাউন্ট করেছো, 6 তারিখে তোমার অ্যাকাউন্ট নাম্বার, 5 তারিখে তুমি জানলে কি করে? এটা বিরাট অন্যায়। এই অন্যায় টাকা আটকানো হয়েছে, তুমি মানি লন্ডারিং করছো। তো গোয়া অ্যাকাউন্টে টাকা পাঠাইছো। ওই টাকা কিন্তু অ্যাকাউন্টে যাওয়ার পর সমস্ত কর্মচারীরা কিন্তু পেয়ে গেছে টাকাটা। এবং টাকার অঙ্ক কত শুনবেন, যে সবচেয়ে কম পেয়েছে সেও প্রায় 1-1.5 কোটি টাকা পেয়েছে। একটা ড্রাইভার, সেও 1-1.5 কোটি টাকা পেয়ে গেছে। সবাই হ্যাপি, খালি সরকার আনহ্যাপি, দুদক আনহ্যাপি। মানে কি, টাকা দিয়ে দিল কেন? টাকা না দিলে তো ওনাকে আটকাইতে পারতাম, টাকাটা দিয়ে দিল কেন? আচ্ছা, এখানে আরেকটা ইস্যু হলো যে শ্রমিক কর্মচারীদের পক্ষে যিনি, যারা উকিল ছিল, যে ফার্মটা, সে ফার্ম বলেছিল, আমরা তোমাদের এই মামলায় জিতে দিব, তোমরা কি চাও? তোমরা কি ডক্টর ইউনূসকে হ্যারাস করতে চাও না টাকাটা চাও? ওই আমরা টাকা চাই। ওই ওকে, তোমাদের টাকাটা আমরা পাওয়াই দেবো, কিন্তু আমাদেরকে তোমরা একটা পার্সেন্টেজ দিবা। সেই পার্সেন্টেজের পরিমাণটা কত? সেই পরিমাণটা ওই যে 26 কোটি টাকা না কত কত কোটি টাকা, সেই টাকাটা এখন ওরা বলতেছে
এই মামলার চার্জ এত বেশি হবে কেন? উকিলের চার্জ এত বেশি হয়, তার মানে এই টাকাটা ডক্টর ইউনূস উকিলকে দিয়ে সরাই ফেলেছে। আরে ভাই, যে লোক 437 কোটি টাকা দিতে পারে, সে কি 26 কোটি টাকা সরানোর জন্য উকিলকে দিবে? এই জন্য কিন্তু ওই শ্রমিকদের পক্ষে যে উকিল, সেও কিন্তু এই মামলার আসামি। এই হলো ঘটনা, এই হলো ঘটনা। এখন যে শ্রমিকদের পক্ষে মামলা, সেই শ্রমিকদেরকেও কিন্তু আনহ্যাপি না, শ্রমিকরা সবাই কিন্তু যার যার ভাগের টাকা পেয়ে গেছে। আনহ্যাপি কে? আনহ্যাপি দুদক, আনহ্যাপি হলো সরকার। তো একটা মানুষকে আপনি এই যে মামলার ঘটনাটা আমি বললাম, হয়তো দু একটা সংখ্যা, দু একটা ফিগার এদিক সেদিক হতে পারে, কিন্তু মূল ঘটনা হলো এইটা। আপনি বলেন, একজন মানুষকে এই ধরনের একটা প্যাচে তাকে হ্যারাস করা, ওই খাঁচার মধ্যে ঢুকানো, এটা কি মানে এটা কোনো শোভন কাজ হলো? এই ঘটনাটা তো সারা দুনিয়ার মানুষ দেখতেছে, এটা কি কোনো ভালো কাজ হলো? এটাই হচ্ছে এই দেশে আইনের শাসনের নামে, এটাই হচ্ছে। এটা কতটুকু আইনের শাসন, এত এটা তো আইনের শাসনের মানুষ কথা বুঝবে। যখন হচ্ছে এইদিকে, এইদিকে আজিজ বেনজির যে কোথায় গেল কিছুই জানে না সরকার, কেমনে গেল। আহ, এখন বলা হচ্ছে সে স্পেনে নাকি পর্তুগালে কোথায় গেছে। তার বিলাসবহুল সেই গাড়িগুলি কই, স্পিড বোট কই, যেখানে হাত দিচ্ছে সেখানেই দেখা যাচ্ছে যে জমি পাওয়া যাচ্ছে। আর সরকার বলতেছে যে না, এগুলি তারা কিছুই জানে না, তারা নিয়ম মাফিক পদোন্নতি পেয়ে তারা ওই সমস্ত জায়গায় গেছে, দায় সরকারের না। তাহলে এই জায়গাটাই তো খুব নীতি আদর্শ প্রতিফলিত হচ্ছে না। তারপরে আজকে দেখলাম যে ওই জেনারেল আজিজের সেই দুইজন যে মানে দণ্ডপ্রাপ্ত ভাই, তাদের বউরা পর্যন্ত পাসপোর্ট জালিয়াতি করছে, ই পাসপোর্ট করে ফেলছে তারা। কেমনে, কার সহযোগিতায়? এগুলো সব আইনি শাসন। আইনের এটা শাসন না? হলো আইনি শাসন। মাইনে নেন ভাই, মানলেই আরামে থাকবেন, না মানলেই সমস্যায় পড়বেন। কি আর করার? হ্যাঁ, সেটাই। না, এই ব্যাপারে মানে গভর্নমেন্ট খুব মানে এই বক্তব্য কি মনে করেন পাবলিক খুব ইয়ে করবে যে না, আজিজ বেনজির আমাদের লোক? শুনেন, যে লোকটার মাথায় বুদ্ধি একদম কম, যেমন ধরেন আমার মতো মানুষ, আমরা তো অত কিছু বুঝে বুঝি না, খুব সাধারণ ভাবে চিন্তা করি। আমার মতো মানুষের কাছে এই বিষয়গুলো হাস্যকর থাকে। ডক্টর ইউনূসকে আপনি ফাঁসাচ্ছেন। আচ্ছা, এস আলমের যে 10,000 কোটি টাকার একটা নিউজ হইলো, সেটার হ্যাঁ, কি হইলো? সেটা কি হলো? সেটার কোনো তদন্ত হয়েছে? তারপরে সাবেক ওই যে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছে, ভূমি সুপ্রিম মন্ত্রী। কোর্ট কিন্তু বলেছে যে দুদক এবং আপনার এই যে ফিনান্সিয়াল যে ইয়ে কি বলে এটাকে, বিএফআইইউ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরা নিজেরা ইচ্ছা করলে এটা তদন্ত করতে পারে বলেছে। তো বলার পরে কি কেউ তদন্ত করতেছে? করতেছে না। ওটা নিয়ে কোনো আলোচনা নাই, ওটা কোনো টাকাই না। টাকা হলো ডক্টর ইউনূস 25 কোটি টাকা দিয়ে দিছে। তো ডক্টর ইউনূস একদিন পরে তৈরি করা অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছে। তো ভাই, ওই অ্যাকাউন্টটা কার? ওটা কি বিদেশি কারো অ্যাকাউন্ট? হম, সেটা খুব এই হলো দুঃখজনক। অবস্থা। কি বলবেন, বলার কিছু নাই। দর্শক, আশা করি আমাদের এক এক ধরনের গল্পের মতো নিয়ে আমরা আলোচনাগুলো করলাম। যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা একটু সংশোধন করে দেবেন। আহ, এবং আপনারা যদি মনে করেন যে না, এই আলোচনাগুলি ঠিক আছে, তাহলে আপনারা আপনাদের মতামত গুলি দেবেন। আজকে এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।